আসসালামু আলাইকুম প্রিয় লিসনার্স, হরর স্টোরিজ বিডির আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমরা সর্বদাই চেষ্টা করি আপনাদের সামনে সত্য ভয়ের ঘটনাগুলো নিয়ে উপস্থাপন হতে। সেই প্রচেষ্টায় আমাদের এই শোটি আমরা প্রতি শুক্রবার রাত 11টার সময় আপনাদের সামনে নিয়ে হাজির হই। আমাদের এই শোটি পরিচালনা করতে সাহায্য করবেন আপনারা, এবং সেই জন্য আপনাদের সাথে থাকা বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্য ভয়ের ঘটনা যদি থেকে থাকে তাহলে সেটি আমাদেরকে পাঠাতে একেবারেই ভুলবেন না। আমাদের ইমেল অ্যাড্রেসটি কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু সেখান থেকে আমাদেরকে ইমেলে ঘটনা পাঠাতে পারেন। এছাড়া যদি আপনারা চান তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারেন এবং সেখানে আপনারা আমাদেরকে সত্য ভয়ের ঘটনাগুলো পাঠাতে পারেন। হয়তোবা দেখা যেতে পারে যে পরবর্তী এপিসোডে আপনাদের পাঠানো একটি ঘটনা হয়তো আমরা প্রচার করতে যাচ্ছি। তো প্রিয় লিসনার্স, বেশি কথা না বলে চলেন শুরু করা যাক আজকের আমাদের এই ঘটনা। তো প্রিয় লিসেনার্স, আজকে আমরা আপনাদেরকে যে ঘটনাটি শোনাতে যাচ্ছি, এই ঘটনাটি সাধারণত আপনারা অনেক সময় বিভিন্ন জায়গায় শুনে থাকবেন। ওলাপুরি রিলেটেড বা কলেরায় আক্রান্ত হয়ে মানুষজনের মৃত্যুর যে ঘটনাটি রয়েছে, এই ঘটনাটি কিন্তু বেশ প্রচলিত একটি ঘটনা এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট আপনার হরর স্টোরি শো যেটা রয়েছে ভূত.com, এবং তারই সাথে বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু ওলাপুরি রিলেটেড যে ঘটনাগুলি রয়েছে সেগুলো কিন্তু অনেকবারই প্রচার করা হয়েছে। ঠিক সেরকমই আজকে আমাদের কাছেও একটি ঘটনা কিন্তু চলে এসেছে এবং এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সাব্বির ভাইয়া। তো ঘটনার শুরুতেই সাব্বির ভাইকে জানাতে চাচ্ছি অনেক বেশি ধন্যবাদ যে তিনি আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন এবং যার কারণে কিন্তু আমরা সেই ঘটনাটি প্রচার করতে পারতেছি। প্রিয় লিসনার্স, চলেন শুরু করা যাক আমাদের আজকের এই ঘটনাটি। প্রিয় লিসনার্স, আজকে আমাদের যে ঘটনাটি ঘটেছে সেটি ঘটেছিল 1968 সালে মাদারীপুর এলাকার শিবচর উপজেলায়। এই ঘটনাটি ঘটেছিল প্রিয় লিসনার্স, 1968 সালে মানে দেশ বিভাগেরও আগে মাদারীপুর এরিয়াতে শিবচর উপজেলায় এই ঘটনাটি ঘটেছিল, যেটির কারণে কিন্তু পুরো একটি গ্রাম কিন্তু একেবারে ছন্নছাড়া হয়ে গিয়েছিল। প্রিয় লিসনার্স, যখন এই ঘটনাটি ঘটে তখন কিন্তু সময়টা ছিল বর্ষাকাল, এবং বর্ষাকালে কিন্তু আপনারা অনেকেই জানেন যে বর্ষাকালে যেহেতু নদীতে প্রচুর পরিমাণে পানি উঠে যায় বা পুকুরে অনেক বেশি পানি উঠে যায়, তো মানুষজন সেই সময় রাতের বেলা মাছ ধরাটাকে অনেক বেশি পরিমাণে প্রসিদ্ধ মনে করে, কারণ কি তারা মনে করে যে রাতের বেলা মাছ ধরলে নাকি অনেক বেশি পরিমাণে মাছ পাওয়া যায়। তো সেরকমই সেই শিবচর উপজেলা যে গ্রামে এই ঘটনাটি ঘটেছে, গ্রামটির নাম কিছু কারণে আমরা বলতে চাচ্ছি না, কারণ কি সাব্বির ভাই আমাদেরকে সেই গ্রামের নামটি বলতে মানা করেছেন। তো যেহেতু এই ঘটনাটি আমাদেরকে শেয়ার করেছেন, তাই তিনি যতটুকু অংশ আমাদেরকে প্রচার করতে মানা করবেন বা তিনি যতটুকু অংশ আমাদেরকে প্রচার করতে বলবেন না, সেতটুকু অংশ আমরা তার সম্মানার্থে প্রচার একেবারেই করবো না। তো প্রিয় লিসেনার্স, ঘটনাটি শুরু ঘটে বর্ষাকালের কোনো একটি রাতে, যখন সেখানে নদীগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পানি জমে ওঠা শুরু করে এবং মানুষজনরা রাতের বেলা কিন্তু আপনার যে নদীতে যে মাছ ধরার যে প্র্যাকটিসটা তারা করে থাকেন সেটা কিন্তু তারা করে থাকেন। ঠিক এমনই একটি রাতে সেই অঞ্চলের একজন কসাই ছিলেন যার নাম ছিলেন বদরুন মিয়া। তো এই বদরুন মিয়ার কিন্তু ছিলেন খুব বেশি পরিমাণে চঞ্চল প্রকৃতির একটি মানুষ, এবং সেই সময় যেহেতু তিনি একদম টকবকে একজন যুবক, একদম সদ্য তিনি নিজের 18 বছর বয়সে পা দিয়েছেন, যার কারণে কিন্তু তার মধ্যে কিন্তু যে রক্ত গরমের ব্যাপারটা কিন্তু অনেক বেশি পরিমাণে ছিল। তো যার কারণে এই বদরুন মিয়া কিন্তু রাতের বেলা খুব গভীর রাতে তিনি কিন্তু মাছ ধরতেন। তো ঠিক যেই বলা সেই কাজ, তিনি একদিন রাতের বেলা এরকমই একদিন মাছ ধরার জন্য নদীতে যান এবং সেখান থেকে ফেরার পথে তিনি যখন রাস্তা দিয়ে নিজের বাড়ির দিকে আসতেছিলেন তখন তিনি একটা জিনিস নোটিস করেন। তিনি খেয়াল করেন যে একটি বটগাছের ঠিক পিছের দিকে কেউ একজন পুজো অবস্থায় বসে রয়েছেন। এখন বদরুন মিয়া যেহেতু গ্রামের একজন টকবকে যুবক এবং গ্রামের বেশিরভাগ মানুষজনকে তিনি চিনতেন, তো তিনি প্রথমে বোঝার চেষ্টা করেন যে এই মানুষটা কে। যখন তিনি বুঝতে পারেন না বা চিনতে পারেন না যে এই মানুষটি কে, তখন তিনি সেই মানুষটিকে উদ্দেশ্য করে কিছু ডাক দেন এবং বলেন যে এই ওখানে কে বসে আছে। তো সেটার প্রতি উত্তরে ওখানে বসে থাকা যেই কুজো হওয়া লোকটি তিনি কোনো প্রকার উত্তর ওখানে দেননি। তো বদরুন মিয়া যেহেতু একজন টকবকে যুবক ছিলেন, মাত্র তিনি একেবারে কিশোর অবস্থা থেকে যুবক হয়েছেন, তিনি সেখানে সামনে থেকে এগিয়ে যান এবং এগিয়ে যে জানার চেষ্টা করেন যে ওই লোকটি কে বা ওই মানুষটি কে ওখানে বসে রয়েছে কুজো হয়ে। এবং এটাই কিন্তু তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। যখন বদরুন মিয়া সেই মানুষটির কাছে যান, তিনি দেখতে পান যে সাদা শাড়ি পরা। তো তিনি দেখতে পান যে সে একটি মহিলা পুজো হয়ে বসে রয়েছে এবং সেই পুজো হয়ে বসা মহিলাটির কাছে যখন তিনি যান তখন তিনি দেখতে পান যে তার কাছে একটি ঝুলি রয়েছে এবং সেই ঝুলির মধ্যে কিছু একটা জিনিস নড়াচড়া করতেছে।
এটা দেখে তো তিনি খুবই আশ্চর্য হয়ে যান যে ঝুলির ভিতরে কি এভাবে নড়াচড়া করতেছে। তো তিনি সেই মহিলাকে উদ্দেশ্য করে বলেন যে, "বুড়িমা, আপনি কে এবং আপনি এখানে কেন বসে রয়েছেন?" তো তিনি কমপক্ষে ২ থেকে ৩ বার যখন জিজ্ঞাসা করেন, কিন্তু ওই দিক থেকে কোনো প্রকার যখন উত্তর পান না, তখন তিনি একেবারে বিরক্ত হয়ে তিনি একটু রাগান্বিত সুরে যখন বলেন যে, "আপনি কে? আপনি এখানে কেন বসে আছেন?" তখন সেই বুড়ো মহিলাটা তার দিকে ঘুরে তাকায় এবং তিনি যেটা দেখেন সেটা দেখার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। তিনি দেখতে পান যে একজন বুড়ো মহিলা বসে রয়েছে, যার অর্ধেক চেহারা জ্বলে রয়েছে এবং এক পাশের চোখ একেবারে নেই এবং অন্য পাশে যে চোখটি রয়েছে সেটি পুরো কালো হয়ে রয়েছে এবং তার পুরো শরীরে বসন্তের মতো ছোট ছোট দানার মতো গুটি উঠে রয়েছে। এটা দেখে তিনি এতটাই পরিমাণে ভয় পান যে তিনি সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যান। তো পরের দিন যখন তার জ্ঞান ফেরে তখন তিনি দেখতে পান তিনি নিজের বাড়িতে শুয়ে রয়েছেন এবং তাকে ঘিরে অনেক লোকজন ঘিরে রয়েছে। যখন তিনি উঠে দাঁড়ান এবং উঠে দাঁড়ানোর চেষ্টা করেন তখন তিনি দেখতে পান যে তার শরীরে প্রচণ্ড পরিমাণে ব্যথা এবং তার গা জ্বরে পুড়ে যাচ্ছে। তো এরপর এই বদরুন মিয়ার মা তাকে জিজ্ঞাসা করেন যে তার সাথে কালকে রাতে কি ঘটেছিল। তখন বদরুন মিয়া পুরো ঘটনাটি সবাইকে খুলে বলেন। যখন বদরুন মিয়া সবাইকে পুরো ঘটনাটি খুলে বলেন তখন ওখানে উপস্থিত থাকা কিছু বয়স্ক মুরব্বী বলে ওঠে যে গ্রামে তো মনে হচ্ছে ওলা বিবি ফিরে এসেছে রে, এখন সবার কি হবে। তো সবার মুখে খুব চিন্তার ভাব চলে আসে এবং সবাই সেদিনের মতো নিজেদের বাড়িতে চলে যান। সেদিন রাতের বেলায় কিন্তু বদরুন মিয়া খুব বেশি পরিমাণে অসুস্থ হয়ে পড়েন। তার পুরো শরীরে যে কলেরার যে সিমটমসগুলো রয়েছে, যেই জিনিসগুলো আমরা কলেরা হলে একটা রোগীর ভিতরে দেখতে পাই, সেগুলো কিন্তু দেখা শুরু হয়ে যায় এবং পুরো শরীর তার কিন্তু বসন্তে ভরে যায়। পুরো শরীরে তার ছোট ছোট দানা হয়ে যায় এবং তিনি কিন্তু কোনো কিছু খেতে পারতেছিলেন না। তো সেদিন রাতে কিন্তু গ্রামে ঘটেছে অন্য আরেকটি ঘটনা। মাদারীপুর সদর থেকে কিন্তু কিছু লোক নিজেদের গ্রামে ফেরত আসতেছিলেন, মানে যে গ্রামে ঘটনাটি ঘটেছে সেই গ্রামে তারা ফেরত আসতেছিলেন এবং আসতে আসতে যেহেতু বর্ষাকাল ছিল এবং বর্ষাকালে যেহেতু যাতায়াতের ব্যবস্থা খুবই খারাপ হয়ে যায় প্রিয় লিসনার্স, এবং 1968 সালের দিকে কিন্তু যাতায়াতের অবস্থা আরও বেশি বাজে ছিল। তো যার কারণে কিন্তু ফেরত আসতে আসতে তাদের অনেকখানি রাত হয়ে যায়। তো এতটা রাত হয়ে যাওয়ার কারণে 2 থেকে 3 জন লোক তারা কিন্তু একত্রে নিজেদের বাড়ির দিকে ফেরত আসতেছিলেন এবং যখন তারা গ্রামের সীমানার কাছাকাছি পৌঁছে আসেন তখন তারা একটা খুবই ভয়ানক একটি জিনিস তারা কিন্তু লক্ষ্য করতে পারেন। তারা দেখতে পান যে একজন বুড়ি, যিনি কিন্তু কুঁজো হয়ে রয়েছে এবং তার পিঠে একটি কিন্তু ব্যাগ রয়েছে যেটি কিন্তু নড়চড় করতেছে। তিনি গ্রামে যে সীমানাটি রয়েছে সেই সীমানাটিতে তিনি কিন্তু পাচারি করতেছেন এবং এক সাইড থেকে অন্য সাইড তিনি কিন্তু চোখের পলকে মানে হাঁটাচলা করতেছেন। এবং এই জিনিসটি দেখে তারা এতটাই পরিমাণে ভয় পেয়ে যান যে তাদের মধ্যে একজন ওখানেই স্পটে সেন্সলেস হয়ে যায় এবং বাকি যে দুজন থাকে তারা কোনো রকমে তাকে কিন্তু ধরে পাশে থাকা অন্য একটি গ্রামের দিকে তারা চলে যান। তারা কিন্তু সেই রাতে সেই গ্রামে আর প্রবেশ করেনি। পরের দিন সকালবেলা ফজরের আজানের পর তারা যখন গ্রামে আসে এবং গ্রামে আসার পর গ্রামের যে মোড়ল রয়েছে, মানে গ্রামের যে প্রধান যে থাকে, তাকে পুরো ঘটনাটি খুলে বলে এবং তখন কিন্তু তারা সবাই একেবারে শিওর হয়ে যান যে গ্রামের উপরে কিন্তু ওলা বিবির কুনজর পড়ে গিয়েছে অলরেডি। এবং যখন পুরো গ্রামে এই জিনিসটা ছড়িয়ে যায় যে গ্রামে অলরেডি ওলা বিবি চলে এসেছে, তখন কিন্তু সবাই রাতের বেলা, অ্যাটলিস্ট যাই হোক রাতের বেলা, তারা কিন্তু বাসা থেকে বাইরে বের হওয়া একেবারেই বন্ধ করে দেন। প্রিয় লিসনার্স, এভাবে করে কেটে যায় কিন্তু 2 থেকে 3 দিন এবং 2 থেকে 3 দিন যেহেতু পুরো গ্রামে কোনো প্রকার ওলাবুড়ি রিলেটেড কোনো ঘটনা ঘটছিল না, যার কারণে কিন্তু গ্রামের লোকজনরা অনেকটাই পরিমাণে কিন্তু তারা নিশ্চিন্ত হয়েছেন যে মনে হয় ওলাবুবি যেহেতু এখানে কোনো প্রকার ক্ষয়ক্ষতি করতে পারেনি, সেই কারণে তিনি হয়তোবা এই গ্রামটি ছেড়ে চলে গিয়েছেন। এবং এইটা চিন্তা করাই কিন্তু তাদের জীবনে ছিল সবচেয়ে বড় ভুল। তো সেই গ্রামেরই এক গৃহস্থ বাড়ি ছিল, যেখানের গৃহস্থ বাড়িতে কিন্তু আপনারা জানেন প্রিয় লিসনার যে প্রচুর পরিমাণে গরু কিন্তু থাকে। তো একদিন রাতের বেলা সেই গৃহস্থ বাড়ির যে কর্তা রয়েছেন তিনি হঠাৎই রাতের বেলা কিন্তু নিজের গরুগুলোর কিন্তু চিল্লাচিল্লি শুনতে পান এবং এটা শুনে যেহেতু গৃহস্থ বাড়িতে কিন্তু গরু অনেক বড় একটি অংশ জুড়ে থাকে এবং গরুগুলা কিন্তু অনেক মূল্যবান কিন্তু একটি দায়িত্ব পালন করে এরকম একটি গৃহস্থ বাড়িতে, তো সে কারণে তিনি কিন্তু খুব বেশি পরিমাণে সতর্ক হয়ে যান যে কেন গরুগুলা এই ধরনের শব্দ করছে। তো ঘটনা কি ঘটেছে সেটা দেখার জন্য কিন্তু এই গৃহস্থ বাড়ির যে কর্তা রয়েছেন তিনি জানালার ফাঁক দিয়ে বাহিরে তাকান এবং যখন তিনি বাহিরে তাকান তিনি দেখতে পান যে তার যে বাড়ির উঠোন রয়েছে সেই উঠোনে একজন মহিলা, যার কিন্তু কাপড়টা বোঝা যাচ্ছে যে তিনি একটি শাড়ি পরে রয়েছেন, একটু কুঁজো অবস্থায় তিনি কিন্তু হেঁটে হেঁটে যে গরুর গোয়াল ঘরটি রয়েছে সেই গোয়াল ঘরের দিকে যাচ্ছেন। এখন কর্তা যখন এই জিনিসগুলো দেখতেছিলেন তখনই তার যে সহধর্মিণী রয়েছেন মানে স্ত্রী রয়েছেন
তিনিও কিন্তু ঘুম থেকে উঠে যান গরুর এই ডাকাডাকিতে, এবং তিনিও কিন্তু একই ঘটনা জানলা দিয়ে দেখতে থাকেন। এবং এটা দেখে যখন কর্তা বাইরে যেতে চান, তখন কিন্তু তার স্ত্রী কিছু একটা আন্দাজা করে তার কর্তাকে বাইরে যেতে কিন্তু একেবারেই দেন না। তিনি ঘরের ভিতরেই থাকতে বলেন এবং বলেন যে তাকে জানালা দিয়ে দেখতে, যে বাইরে কি ঘটতে যাচ্ছে। তো কর্তা এবং তার সাথে তার স্ত্রী দুজনেই যখন জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিলেন, তখন তারা দেখতে পান যে সেই কুঁজো হয়ে হেঁটে চলা যে বুড়িটি রয়েছেন, তিনি কিন্তু যখন গোয়াল ঘরের দিকে যান এবং গোয়াল ঘরের চারদিকে একবার চক্কর কাটেন, এবং চক্কর কাটার পর তিনি গোয়াল ঘরের ভিতরে ঢুকে যান। প্রিয় লিসনার্স, কিছুক্ষণ পর তারা কিন্তু একটা ভয়ানক জিনিস ওখানে কিন্তু দেখেন। তারা দেখেন যে সেই যে কুঁজো হয়ে থাকা যে মহিলাটি ওখানে ঘুরঘুর করছিলেন, তিনি যখন ওখানে গোয়াল ঘরের ভিতরে ঢুকেন, তখন গোয়াল ঘরের ভিতর থেকে গরুগুলো আত্মচিৎকার তারা শুনতে পান, এবং তারা বুঝতে পারেন যে গোয়াল ঘরের ভিতরে কোনো খুবই খারাপ কিছু ঘটতেছে। কিছুক্ষণ পর, প্রায় 10 থেকে 15 মিনিট পর, তারা একটা জিনিস দেখতে পান। তারা দেখতে পান যে সেই কুঁজো হয়ে থাকা মহিলাটি গোয়াল ঘর থেকে বের হয়ে গেল এবং আস্তে আস্তে করে সেই বাড়ির উঠোন ত্যাগ করে কিন্তু চলে গেল। যখন তারা এই ঘটনাটি দেখলো, তাদের কিন্তু সেই ভিতর থেকে সাহস আসলো না যে তারা এই রাতের বেলা ওই গোয়াল ঘরে যে দেখবে যে আসলে কি ঘটনা ঘটেছে। তো তারা অপেক্ষা করলো এবং ফজরের আজানের পর যখন তারা ওই গোয়াল ঘরে গেল, তারা একটি নির্মম এবং মর্মান্তিক দৃশ্য তারা কিন্তু দেখতে পেল। তারা দেখতে পেল যে যতগুলো গরু তাদের ছিল, তাদের প্রিয় লিসনার্স, তাদের কিন্তু মোটামুটি 6 থেকে 7টির মতো গরু ছিল, যতটা আমাদেরকে জানানো হয়েছে। সেই 6 থেকে 7টি গরুরই কিন্তু মৃত্যু ঘটে গিয়েছে, এবং খুবই নির্মমভাবে তাদেরকে মারা হয়েছে, এবং তাদের শরীরে যত রক্ত ছিল সব কিছু চুষে ফেলা হয়েছে। মানে দেখে মনে হচ্ছিল যে গরুগুলোর ভিতরে যত রক্ত ছিল সব রক্তগুলো চুষে কেউ খেয়ে নিয়েছে, এবং প্রতিটা গরুর যে ঘাড় রয়েছে সেই ঘাড়টি কিন্তু ভাঙা, এবং প্রতিটা গরুর ঠিক পেট বরাবর একটি বড় একটি কামড়ের দাগ, এবং মনে হচ্ছে যে সেখান থেকে এই গরুগুলোর ভিতরে যত পরিমাণে রক্ত ছিল সেই সব রক্তগুলো কিন্তু চুষে নেওয়া হয়েছে। প্রিয়সেস, আপনারা যেমনটা জানেন যে একটি গৃহস্থ বাড়িতে কিন্তু গরু অনেক বড় একটি কিন্তু দায়িত্ব পালন করে থাকে। তো যখন সেই গৃহস্থ বাড়ি কর্তা দেখলেন যে যার সকল গরুগুলা এভাবে নির্মমভাবে মৃত্যুবরণ করেছে, তখন কিন্তু তিনি কান্নায় ভেঙে পড়লেন, এবং সেখানে যখন গ্রামবাসীরা এসে পুরো ঘটনাটি শুনেন, তখন তারা জানতে পারেন এবং বুঝতে পারেন যে ওলা বিবি এই গ্রাম ত্যাগ করে এখনো যায়নি, এবং সবাই এক কথায় বলে দেয় যে এটা কিন্তু ওলা বিবির কাজ। এবং সেদিন রাতের বেলা, প্রিয় লিসনার, সেদিন রাতের বেলা ওই গৃহস্থ বাড়ির প্রতিটা সদস্য কলেরাতে আক্রান্ত হয়ে যান। প্রতিটা সদস্য কলেরাতে আক্রান্ত হয়ে যান, এবং প্রতিটা সদস্যের গায়ে একের পর এক কিন্তু আপনার যে ছোট দানাযুক্ত যে একটা ফোড়ার মতো থাকে, সেগুলো কিন্তু উঠা শুরু করে, এবং এটা কিন্তু তাদের পুরো শরীরে কিন্তু ভরে যায়। এতটাই বাজে অবস্থা হয় তাদের যে ঠিক ছটফট করতে করতে পরের দিন সকালবেলা পুরো পরিবারটি মারা যায়। ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। পুরো পরিবারটি মারা যায়। এতটা তাড়াতাড়ি তারা কিন্তু মৃত্যুবরণ করেন যে তাদের চিকিৎসা করার কিন্তু কোনো প্রকার সুযোগ সুবিধা কিন্তু হয়ে ওঠেনি। এবং যেহেতু সেই সময়, যেহেতু 1968 সালের দিকে যে চিকিৎসা ব্যবস্থাও অতটা উন্নত ছিল না, এবং একই সাথে আপনার যে চলাচলের পথ, যে রাস্তাগুলো রয়েছে সেগুলো উন্নত না থাকার কারণে তাদেরকে কিন্তু আসলে খুব তাড়াতাড়ি কিন্তু পৌঁছানো সম্ভব হয়নি পাশের কোনো হসপিটাল বা কোনো ডাক্তারের কাছে, যার কারণে কিন্তু চিকিৎসা ছাড়াই তারা কিন্তু এক রাতের মধ্যেই মারা যান। প্রিয় লিসনার্স, এরপর থেকে প্রতিদিন রাতের বেলা এই যে ওলা বিবি যে রয়েছে, এই যে কুঁজো হয়ে থাকা যে মহিলাটিকে কিন্তু গ্রামের সবাই ওলা বিবি বলে সম্বোধন করতেছেন, তিনি একের পর এক যে বাড়িগুলো রয়েছে সেই গ্রামের, সেই বাড়িগুলোর যে উঠানে চক্কর লাগাতে থাকেন, এবং সব সময় একটাই কথা বলতেন যে বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না। এই কথাটা তিনি কিন্তু বারবার বলতেন, এবং যেই বাড়ির অঙ্গনে বা যেই বাড়ির যে উঠানে তিনি রাতের বেলা যেতেন, পরবর্তী দিনই সেই বাড়ির প্রতিটা মানুষের কিভাবে না কিভাবে হলো কলেরায় আক্রান্ত হয়ে যেতেন, এবং তারা বসন্ত রোগে এতটা বাজেভাবে আক্রান্ত হতেন, কলেরাতে এতটা বাজেভাবে আক্রান্ত হতেন যে একদিনের মাথায় তাদের কিন্তু মৃত্যুবরণ হয়ে যেত, এবং তারা প্রতিটা মানুষের কিন্তু মৃত্যু হয়ে যেত। পুরো পরিবার এভাবে করে মৃত্যুবরণ করত। যেই উঠোনে এই ওলা বিবিকে দেখা গেছে, পরের দিনই সেই বাড়ির প্রতিটা মানুষ কলেরাতে আক্রান্ত হয়ে তার পরের দিনই মৃত্যুবরণ করত। এভাবে একের পর এক পরিবার ধ্বংস হতে থাকে, এবং পুরো গ্রাম সাফ হতে থাকে। পুরো গ্রাম যখন এভাবে একের পর এক শেষ হচ্ছিল, পুরো গ্রামের লোকজন যখন এভাবে করে মারা যাচ্ছিল, তখন সেই গ্রামের যে প্রধান রয়েছেন তিনি করেন কি, তিনি একটি কবিরাজের সাথে আপনার সংযোগ স্থাপন করেন, এবং সেই কবিরাজকে তাদের সেই গ্রামে আহ্বান জানান।
তো কবিরাজ পরের দিন তার কথা মতো সেই গ্রামে চলে আসে এবং গ্রামে চলে আসার পর তিনি জানান যে সেই ওলা বেবিকে প্রথম যেখানে দেখা গিয়েছিল সেখানে তিনি যাবেন। সেই বদরুল মিয়া তিনি কিন্তু বলে গিয়েছিলেন যে তিনি ওলা বিবিকে প্রথমবারের মতো কোথায় দেখেছিলেন। তো যখন কবিরাজকে সেই জায়গাটির ব্যাপারে বলা হয় তখন সেই কবিরাজ সেই জায়গাটিতে চলে যান এবং সবাইকে বলে যান যে আজকে পুরো রাত যাতে গ্রামের একটি মানুষও যাতে নিজেদের বাসা বাড়ি থেকে বের না হয়। তো যেই বলা সেই কাজ, সারা সবাই নিজেদের বাড়িতেই অবস্থান করেন এবং রাতের বেলা সেই কবিরাজ একা বদরুল মিয়া দেখানো সেই যে গাছটি রয়েছে যেখানে ওলা বেবিকে প্রথমবার দেখা গিয়েছিল সেই গাছের ওখানে যান এবং কিছু তন্ত্রমন্ত্র ওখানে করেন এবং সেই তন্ত্রমন্ত্র করে আসার পর তিনি পরের দিন গ্রামের সবাইকে বলেন যে তিনি ওলা বেবিকে তাৎক্ষণিকভাবে তাড়িয়ে দিয়েছেন, কিন্তু তিনি একেবারে স্থায়ীভাবে তাকে তাড়াতে পারেননি। তো যতটা তাড়াতাড়ি সম্ভব তার থেকেও ভালো কোনো এক কবিরাজকে সন্ধান করতে বলেন সেই গ্রামবাসীকে। তো গ্রামবাসী সেই জিনিসটাকে মাথায় রেখে তারা কিন্তু নিজেদের মতো করে বিভিন্ন কবিরাজ থেকে শুরু করে মসজিদের ইমাম থেকে শুরু করে হুজুর থেকে শুরু করে সবার কাছে যাওয়া শুরু করেন। তো সেই সময় তারা কিন্তু সিলেট মাজারের একজন হুজুরের ব্যাপারে জানতে পান, যে হুজুরের নামটি কাঙ্ক্ষিত কারণে আমরা আপনাদেরকে বলতে পারতেছি না, তার কিছু গোপনীয়তার সূত্রে, কারণ কি তার যে ছেলে মেয়ে রয়েছে তারা কিন্তু এখনো জীবিত রয়েছেন। তো আপনাদের মধ্যে অনেকেই হয়তো লিসেনার্স রয়েছেন যারা সিলেট থেকে আমাদেরকে শুনছেন, তারা হয়তোবা যদি তার নাম বলি তাহলে হয়তোবা তার ছেলে মেয়েকে চিনতে পারেন, এই জন্য আমরা বলছি না। তো সেই হুজুরের ব্যাপারে যখন জানতে পারেন তখন কিছু গ্রামবাসীরা মিলে সেই হুজুরের কাছে যান এবং হুজুরকে পুরো ঘটনাটি খুলে বলেন। তো তখন সেই হুজুর তাদেরকে একটি সময় দেন এবং বলেন যে 3 দিন পর তিনি সেই গ্রামে আসবেন। সেই 3 দিন তাদেরকে অপেক্ষা করতে বলেন। তো এই কথা শুনে সেই সকল গ্রামবাসীরা আবারও সিলেট থেকে মাদারীপুরে ফেরত চলে আসে এবং তারা অপেক্ষা করতে থাকে 3 দিন। এর মধ্যে কিন্তু সেই ওলা বিবিকে একেবারে দেখা যায়নি ঠিকই, কিন্তু লোকজনরা ঠিকই শুনতে পারত যে রাতের বেলা যে ওলা বিবি যে একটি লাঠি নিয়ে হাঁটতে, সেই লাঠিটা যখন তিনি মাটিতে স্পর্শ করতেন তখন যে একটা শব্দ হতো ঠক ঠক করে, সেই শব্দটি কিন্তু তারা শুনতে পেতেন এবং তারা জানতেন যে ওলা বিবি ঠিকই হাঁটাচলা করতেছে, কিন্তু কোনো বাড়ির যে আপনার উঠান রয়েছে সেই উঠানে কিন্তু আসতে পারতেছে না। তো 3 দিন পর সেই হুজুর নিজের কথা মতো চলে আসেন সেই গ্রামে এবং গ্রামে আসার পরে তিনি কিন্তু প্রথম সে বদরুল মিয়ার বাড়িতে যান এবং বদরুল মিয়ার বাড়িতে গিয়ে তিনি কিন্তু প্রথমে সেই বাড়িটি বন্ধ করেন এবং বাড়িটি বন্ধ করার পর সেই প্রিয় লিসনার সেই পুরো গ্রামের একটি কিন্তু 3 রাস্তার যে মুখটি রয়েছে, একটি 3 রাস্তার মুখ রয়েছে, সেখানে কিন্তু তিনি যান এবং বলেন যে আজকে রাতে তিনি এখানে কিছু কাজ করবেন এবং সেই কাজের ফলে হয়তোবা কোনো না কোনো একটি সমাধান এখানে চলে আসতে পারে। তো সেদিন রাতের বেলা উৎসুক জনতার সাথে কিছু জনতা ওখানে ছিলেন এবং তার সাথে সেই হুজুর তারা সেই 3 রাস্তার মোড়ে আসেন এবং 3 রাস্তার ঠিক মাঝখানে এসে তিনি সকল যে লোকজন এসেছিল যারা দেখতে এসেছিল যে অ্যাকচুয়ালি কি ঘটতে যাচ্ছে এখানে, তাদেরকে সাইডে পাঠিয়ে দেন এবং তিনি কিন্তু সেই জায়গায় বসে পড়েন একটি গোল বৃত্ত এঁকে এবং সেই গোল বৃত্ত এঁকে তিনি সেটার মাঝখানে বসে পড়েন এবং বসে পড়ার সাথে সাথে তিনি কিছু একটা সূরার মতো কিছু একটা দোয়া দরুদ পড়তে থাকেন এবং কিছুক্ষণের মধ্যে সকল লোকজন একটা জিনিস খুবই ভয়ঙ্করভাবে নোটিস করেন যে চারিপাশে ঝড় উঠে গিয়েছে এবং মনে হচ্ছে আশেপাশে থেকে মানে চারোদিক থেকে যে 3টি রাস্তা রয়েছে মনে হচ্ছে সেই 3টি রাস্তা থেকে কোনো একটি সত্তা খুবই জোরে জোরে কিন্তু হেঁটে আসতেছে এবং খুবই জোরে শব্দ হচ্ছে এবং মনে হচ্ছে যে মাটি কাঁপছে ওই জায়গা। কিছুক্ষণ পর তারা সবাই একসাথে লক্ষ্য করেন যে একটি বিশাল বড় কুকুর, কালো যার রং এবং তার চোখগুলো খুবই লাল লাল হয়ে রয়েছে, সেই কুকুরটি হুজুরের সামনে এসে দাঁড়ায় এবং তখন হুজুর তার সাথে কথা বলা শুরু করেন। হুজুর তার সাথে কি কথা বলছিলেন সেটা কিন্তু ওখানে থাকা একটি লোকও কিন্তু জিনিসটা দেখতে পান না, বাট একটু তারা বুঝতে পারেন যে সেই হুজুর এবং সেই কুকুরের মাঝখানে কিন্তু একটি কথা কাটাকাটি চলতেছে এবং একটা সময় তারা একটা জিনিস খুবই সুন্দরভাবে নোটিস করেন যে সেই কুকুরটি সেটি কিন্তু মানুষের ভাষায় কথা বলতেছে, তার গলা যে ভয়েসটি সেই আওয়াজটি কিন্তু অনেক মোটা এবং তার ভাষাটি মানে যে ভাষা তিনি কথা বলছেন এই ভাষাটি কিন্তু অনেক মানে পরিচিত না আবার একদম অপরিচিত না, মানে মনে হচ্ছে যে বাংলা এবং উর্দুর একটা সংমিশ্রণে তিনি মানে কথা বলছেন, কিন্তু তার গলার যে ভয়েসটি ছিল, যে গলার যে আওয়াজটি ছিল সেটি কিন্তু খুবই ভয়ানক ছিল। তো এভাবে কিছুক্ষণ কথা কাটাকাটির পর একটা সময় তিনি দেখতে পান যে সেই হুজুর নিজের সাথে যে একটি ঝুলি এনেছিলেন না ব্যাগ এনেছিলেন সেই ব্যাগের মধ্যে থেকে একটি বোতল বের করেন এবং তিনি হঠাৎই কিছু দোয়া দরুদ পরে কিছু পানি ছুঁড়ে মারেন সেই কুকুরটির দিকে এবং একটা সময় সেই কুকুরটি যে মানুষের ভাষায় আত্মচিৎকার করে ওঠে এবং পালিয়ে চলে যায় এবং কিছুক্ষণ পর সেই হুজুর সেই বোতলটি বন্দি করে ফেলেন মানে বন্ধ করে ফেলেন এবং তিনি তখন উঠে সেই গ্রামবাসীর কাছে এসে বলেন যে আপনাদের সকল বিপদ কেটে গিয়েছে এবং এখন থেকে আপনারা শান্তিতে বসবাস করতে পারবেন।
এবং এই কথা শুনে গ্রামবাসী খুবই খুশি হয়ে যান এবং গ্রামবাসীরা হুজুরকে অনেক কিছু পরিমাণে আপনার উপহার দিতে চেয়েছিলেন, অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু সেই হুজুর কোনো কিছু নেননি। তিনি আপনার নিয়েছিলেন শুধুমাত্র এক জোড়া কলা। ইয়েস প্রিয় লিসনার, জোড়া কলা যেটা থাকে, তিনি কিন্তু একটি গাছের জোড়া কলা নিয়েছিলেন উপহার হিসাবে, বা সেই যে কাজ করেছেন সেই কাজের পারিশ্রমিক হিসাবে। প্রিয় লিসনার্স, ঘটনাটি কিন্তু এখানে শেষ, কিন্তু এই ঘটনাটির কারণে কিন্তু ওই গ্রামের অর্ধেকের বেশি মানুষ কিন্তু মারা গিয়েছিলেন এবং প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল এই ঘটনার কারণে। অনেক মানুষের আত্মীয় যখন যারা ওই গ্রামে বিরাজ করছিলেন ওই সময়, তাদের মৃত্যুবরণ ঘটেছে, অনেক মানুষ মারা গিয়েছেন, অনেক অন্তঃসত্ত্বা নারী মারা গিয়েছেন এবং প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি কিন্তু এই ঘটনাতে হয়েছে। প্রিয় লিসনার্স, আমাদের আজকের এই ঘটনাটি আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু জানাতে একেবারে ভুলবেন না। একটি লাইক করে ফেলুন, একটি কমেন্ট করে ফেলুন, কমেন্ট করে জানান আপনারা কোথা থেকে আমাদের এই ঘটনাটি শুনছেন। সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবেন না, কারণ কি আমরা প্রতিদিন চেষ্টা করি, প্রতি শুক্রবার চেষ্টা করি আপনাদের জন্য সত্য ভয়ের ঘটনাগুলো নিয়ে আসার জন্য। প্রিয় লিসনার্স, আপনারা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে একেবারেই ভুলবেন না যে আমাদের ঘটনাগুলো আপনাদের কেমন লাগছে, এবং তার সাথে জানাবেন যে আমরা শুক্রবার ছাড়া অন্য কোনো দিন আপনাদের সামনে ঘটনা নিয়ে হাজির হব কিনা। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই প্রিয় লিসনার্স, আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, আমাদেরকে কিন্তু ঘটনা আপনাদের পাঠাতে হবে। ঘটনা পাঠাতে চাইলে ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেসটি দেওয়া রয়েছে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে horrorstories@gmail.com, horrorstories@gmail.com। প্রিয় লিসনার্স, আমাদেরকে ঘটনা পাঠাতে একেবারে ভুলবেন না। আপনারা যদি চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে কিন্তু ঘটনা পাঠাতে পারেন আপনারা, তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ইমেল করে জানাতে হবে, তখন আমরা আপনাদের সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনাদের কাছ থেকে ঘটনাটি নিব। সবাই ভালো থাকবেন, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ঘটনা নিয়ে সামনের শুক্রবার। আসসালামু আলাইকুম প্রিয় লিসনার্স।